আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পের 6 নম্বর পার্ট। আমাদের সৎমার আব্বুকে দেখার জন্য হাসপাতালে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিকে দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করা শেষ, আব্বু আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। আপু বলল, অপুর বিয়েতে যাবি ভাই? আমি বললাম, আপু, ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছে। একদিন আগেই যেতে বলেছে, না গেলে কেমন হয় বল? আপু বলল, আচ্ছা আমরা তাহলে যাব, আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই। গিফটটা মিতু ও তার ভাই দেখবে আর জ্বলে পুড়ে মরবে। হঠাৎই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়েই দেখি অনু ফোন করেছে। অনু বলল, কেমন আছো? আমরা মিতুর বিয়ে শপিং করতে যাচ্ছি, তুমি আসবে? আমি বললাম, না অনু, যাও তোমরা। আচ্ছা বলেই অনু ফোনটা রেখে দিল। আপু বলল, একটা কথা বলবো ভাই? আমি বললাম, বল। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। আমি বললাম, কি বলিস আপু? ওর সাথে কি আমার যাই? আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। আপু বলল, ভাই দেখিস যাই কি যায় না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার। ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মিশে। আমি বললাম, আপু বাদ দে না, এবার বল অপুর বিয়েতে কি গিফট দেওয়া যায়? আপু বলল, ভাই আমরা একটা স্বর্ণের আংটি দিব অপুকে, কেমন হবে বল? আমি বললাম, আপু তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। আপু বলল, হোক, তাতে কি, আমরা এটাই দিব। কালকে অপুর বিয়ে, অপু বারবার ফোন করে আমাদেরকে আজই যেতে বলেছে, তাই আমরা রাজি হয়ে বললাম, আচ্ছা তাহলে আমরা আজই সবাই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই একই দোকানে হাজির হলেন। আমি আংটির জন্য 25,000 টাকা বার করে দিতে দোকানদার আরো 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডারের চেয়েও বেশি। দোকানদার বলল, স্যার আংটিটার জন্য আরো 1,000 টাকা দিন না প্লিজ, নয়তোবা আমাদের লস হয়ে যাবে, প্লিজ স্যার। আমি বললাম, আরে প্লিজ বলার কি আছে, এই নিন টাকা। আমি টাকা দিতে দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাথু সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তোবা উনিও মিতু সহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছেন। আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম, আব্বু কোথায়, উনি যাবেন না? আপু বলল, ভাই আব্বু যাবেন না, আব্বু আমাদের দুজনকে যেতে বলল। আমি বললাম, আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে গেলাম। আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম, কেননা আমি এবং আপু দুজনেই এখনো আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না, মানে এখনো শিখি নাই আর কি। অপুর বাসায় পৌঁছেই দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। অপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো। অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বলল না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বেশ ধুমধামে বিয়েটা দিচ্ছে দেখি মাসুদ সাহেব। বাসায় দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে। আমি আর আপু উনার সামনে দিয়ে ঢুকতে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন। মাসুদ সাহেব বললেন, আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে? আমি তো তোদের আমার বোনের বিয়েতে কোনো কার্ড দিই নাই। ফকিরের মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসুদ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভিতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। লোকটি আমার কথা মতো বর অপুকে বলতে বাড়ির ভিতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল। অপু বলল, কি হয়েছে এখানে? আমি বললাম, অপু, এই অপমানের জন্যই কি তুই আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর ভাসুর। অপু বলল, আমি কি শুনছি এইসব? সত্যি কি আপনি এগুলো করেছেন? মাসুদ সাহেব বলল, না মানে আমি আসলে। অপু বলল, মানে কি? আমার বন্ধুকে ফকির বলে অপমান করা, এগুলো কি? এই সব চল, এই বিয়ে আমি করব না। মাসুদ সাহেব অপুর হাতটি চেপে ধরল। প্লিজ অপু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। অপু বলল, ওকে, আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে বলুন আমার ভুল হয়ে গিয়েছে, সরি। অপুর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি বললাম, ইটস ওকে। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করছিল আমরা কিসের জন্য চুপ করেছিলাম? শুধু এভাবে মাসুদ সাহেবের নামটা কাটবো বলে। বিয়ে বাড়িতে ঢুকতে অনুকে দেখে আমি কিছুটা টাস্কি খেয়ে গেলাম। এত সুন্দর করে সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। অনু বলল, কি আবি সাহেব, এভাবে কি দেখছেন? আমি বললাম, না মানে কিছু না, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে সাজে। অনু বলল, ও আচ্ছা, সুন্দর দেখালে কি লাভ আর বলুন, যার জন্য সাজি সে তো আর সব বুঝে না। আমি কি বলবো বুঝছি না। অনু যে ইনডিরেক্টলি এভাবে কিছু বলবে ভাবতে পারি নাই। আচ্ছা আমি একটু ওই দিকটায় যাই বলে অনুর সামনে থেকে কেটে পড়লাম। কি ব্যাপার, আপুকে কোথায় দেখছি না কেন? কোথাও গেল বলে খুঁজতে আপুকে এক পাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আপুর কাছে যেতেই দেখি আপুর চোখে পানি। আমি বললাম, আপু কি হয়েছে তোর? আপু বলল, কিছু না ভাই।
আপু কেন কাঁদছে তা আমি জানি, তাই আমি আর আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। আপু বলল, ভাই দেখছিস ওনার কি রাগ আমাদের উপর, কিভাবে না আমাদেরকে অপমানটা করলেন। আমি বললাম, আপু বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। আপু বলল, ভাই। 3 দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি, হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠলো। কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছে। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি থেকে তুললাম, গাড়িতে করে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেকটা টেনশন করেছেন, তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। আব্বু বলল, ও আচ্ছা। ডাক্তার বললেন, আরেকটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছেন। আমি বললাম, হোয়াট, আপনি এগুলো কি বলছেন ডাক্তার? ডাক্তার বললেন, আমি ঠিকই বলছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আমি বললাম, আব্বু এখন কি হবে? আব্বু বলল, কি আর হবে, কিছুই না, আমি নানা হব আর তুই মামা হবি। আব্বু বেশ খুশির সাথেই হাসি মুখে বলল। একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম। অনু বলল, আবির তুমি কোথায়, কিছু শুনছো কি? আমি বললাম, আমি হাসপাতালে। আর কি শুনবো, কি হয়েছে? অনু বলল, তুমি হাসপাতালে তাও জানো না? তুমি হাসপাতালে কি মিতুকে দেখতে গিয়েছো নাকি? আমি বললাম, না, আমি মিতুকে দেখতে যাব কেন? আপু অসুস্থ তাই হাসপাতালে নিয়ে এসেছি। অনু বলল, ও আচ্ছা, শোনো তাহলে, অপু নাকি মিতুকে অনেক মারধর করেছে, মিতুর নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে আসছি এই হাসপাতালে, হাসপাতালের নাম বলে। আচ্ছা যাও বলে ফোনটা রেখে দিয়ে ভাবছি, আমরাও তো এই হাসপাতালে রয়েছি, মিতু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে, নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে। আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে, উঠে বসে আছে। আমি বললাম, আপু তুই প্রেগনেন্ট, আমাদের বলতে পারিস নাই, তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম। আপু আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, পুরো গল্প আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপ অফিসিয়াল। সি ভাই সি, তুই এমন একটা কথা বলবি আমি কখনো ভাবি নাই। আমার সন্তান কি অবৈধ যে আমি সন্তান নষ্ট করব? আমার সন্তানের বাবা রয়েছে, তার পিতৃ পরিচয় আছে, আমি কেন সন্তান নষ্ট করব? আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে বলে দে, আমি একাই থাকবো। আমার সন্তানকে আমি একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করে তুলবো। বুঝলাম আমার কথায় আপু অনেক কষ্ট পেয়েছে, আমার এই কথাটা আপুকে বলা মোটেও ঠিক হয়নি, তাই বললাম, সরি আপু, আমায় মাফ করে দে প্লিজ, আমি আর এমন কথা কখনো বলবো না। আব্বু বলল, মা, ওরে মাফ করে দে, ও না বুঝেই কথাটা বলে ফেলেছে। ডাক্তার সাহেব এসে কিছু ওষুধের স্লিপ দিয়ে আমাদেরকে বললেন, এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে দেখে রাখবেন। আপনারা চাইলে আজকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে। আমি বললাম, অনু কেমন আছো? আর মিতুকে কি এই হাসপাতালে নিয়ে এসেছে নাকি? অনু বলল, তাই তো শুনলাম, মিতুকে এই হাসপাতালে নিয়ে এসেছে, সম্ভবত 302 নম্বর রুমে হবে মনে হয়। আর আবির তুমি কোথাও যাচ্ছ? চলো যাই মিতুকে দেখে আসি। আমি বললাম, তুমি যাও অনু, আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি। অনু বলল, আচ্ছা, আগে বলো আপু কত নম্বর রুমে আছেন, ওনাকেও দেখে যাই। আমি বললাম, আপু 307-এ। আমি আসি, তুমি যাও বলে চলে আসছি। আর ভাবছি, মিতুকে দেখতে না গেলে হয় নাকি? মিতুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন ঠিক তেমন খুশিরও দিন। যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে। মিতুকে দেখবো আর মনের ভাষায় বলবো, যা দেখ আজ কেমন লাগে। ওষুধ নিয়ে চলে আসলাম। আমি রুমে ঢুকতেই খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে। আব্বু যেন অনুর দিকে চেয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার অনু, মিতুকে দেখতে যাও নাই? অনু বলল, না আবির, এখনো যাইনি, তোমার সাথে যাবো বলে বসে আছি। মিতুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইলো, মিতুকে দেখতে যাবে মানে কি? আমি কিছু বলার আগেই অনু সব বলে দিল। কাল রাতে মিতুকে অপু নাকি অনেক মারধর করেছে, মিতুকে ওর ভাই এই হাসপাতালে ভর্তি করেছেন, তাই মিতুকে দেখতে যাব আপু। আপু বলল, বলো কি, মিতুকে অপু মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছেন? আমি মনে মনে বললাম, তাতে কি হয়েছে, বেশ করেছে অপু ভাই, গুড জব। অনু বলল, আপু অনেক মারধর করেছে। আপু বলল, ও চলো তাহলে, তোমাদের সাথে আমিও যাব। যার জন্য মাসুদ ভাইয়া আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সাইন করেছে, অথচ আপু তাকেই দেখতে যাবে। শুনে কিছুটা অবাক হলাম। আপু আসলে এতটা ক্ষমাশীল, আপুর মনটা অনেক সহনীয়। আমি বললাম, আপু তুই পরে দেখতে যাবি, এখন রেস্ট নে, তোর শরীরটা অসুস্থ। আমি আর অনু যাচ্ছি। আব্বু আপুকে দেখে রেখো বলে চলে আসলাম মিতুকে দেখতে। আপু আমাকে ও অনুকে যেতে দেখে আবারও আব্বুকে জানো ইশারায় কিছু একটা বলল। আব্বু আপু দুজনেই মুচকে হাসলো। যাক, চলে আসলাম মিতুকে দেখতে। বেডে মিতু ও মিতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোথাও আমার এক্স দুলাভাই আছে কিনা। না, কোথাও নেই দেখছি। যাক, তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করেই দেখা যাক। মিতুকে কতটা এবং কিভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মিতুর এক হাতে ব্যান্ডেজ, গাল দুটো লাল, আর গলার নিচে হালকা মনে হয় পুরানো দাগ। যাক, ভালোই মেরেছে তাহলে, কিন্তু আরো একটু বেশি মারলে মন্দ হতো না বলে এবার চুপ করে বসে শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মিতুকে। অনু বলল, মিতু কি হয়েছিল, অপু তোমাকে এভাবে মারলো কেন? মিতু একটু কান্না করে বলল, সবই আমার ভাগ্যের লিখন রে বান্ধবী, সব আমার পাপের ফল।
যাক, তাহলে মিতু কিছুটা মানুষ হয়েছে। তবে একদিনের মায়েরই মিতু এতটা বুঝবে, বাহ ভালোই। একটু পর আমি উঠে অপারেশনের কিছু জিনিস দেখে নার্সকে বলতে লাগলাম, এটা কি ওটা কি। নার্স কিছুটা বিরক্ত হয়ে গেল। অনু আমাকে বলল, আবির তুমি এমন করছো কেন? আমি বললাম, না সবকিছু জানার কৌতূহল জেগেছে গো, তাই আর কি। একটু পর আপু আসলো, এসেই মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে সব জানতে চাইলো। মিতুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে কি মাসুদ ভাই চলে আসলেন। মাসুদ ভাই এসেই অনুকে বললেন, অনু তুমি থাকো, বাকিদের চলে যেতে বলো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি আর আপু বের হয়ে আসলাম। আপুকে যেতে বলে আমি জানালায় কান পেতে রইলাম, কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখেছি। কাগজটা আমি যা সন্দেহ করেছি তাই কিনা বোঝার জন্য আমি কান পেতে রইলাম। মাসুদ সাহেব বললেন, মিতু এই নে ডিভোর্স পেপার, অপু সাইন করে দিয়েছে, এবার তুই কর। আমি এবার জানালার পর্দা সরিয়ে দেখলাম, সত্যিই তো আমি যা ভেবেছি তাই। আহা, আমার যেন আজ বড়ই নাচতে ইচ্ছা করছে, তাই রে নাই রে। মিতু আজ কেমন লাগছে তোমার? এবার বোঝো, ইট মারলে পাটকেলটা অবশ্যই খেতে হয়। আর মাসুদ সাহেব এবার বুঝেন, ভাই হয়ে নিজের বোনের হাতে ডিভোর্স লেটার দিয়ে তাতে সাইন করতে বলাটা কতটা কষ্টের। আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি, মাসুদ সাহেব মিতুকে ওপর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো, আবার বিয়ে দিল, আজকে আবার ডিভোর্স হলো, এসবের কারণটা কি? না জানি এই কথাগুলো কোনোদিন জানা হবে কিনা, তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে। আপুর কাছে এসে দেখি আব্বু আপু বাসায় চলে যাবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবো বলে গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব বুঝছি না। একবার ভাবছি, আপু কেঁদে লাভ কি, সবই ভাগ্যের লিখন, কপালে যা আছে তা তো হবেই। আর যে তোর আর আমার এত বড় ক্ষতিটা করেছে সেও তো আর সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথে ওটাই হয়েছে, ঠিক পাপের সাজাটা পেয়েছে জানো। আপু চোখটা একটুখানি মুছে বলে বসলো, ভাই আমার মতো মৃত্যুর জীবনটাও নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মৃত্যুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি? অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো। আপু বলল, ভাই দেখছিস উনি আজও আমাদের উপর কতটা রাগ করে আছে। আমাদের দেখে আমাদের সাথে কথা না বলে অনুকে দিয়ে আমাদের বেরিয়ে যেতে বললেন। আমি বললাম, আপু আপু আমার মনটা না একটা কথা বলছে, বলবো আপু? আপু বলল, বল ভাই। আপু তুই দেখিস, আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্নে হবে তখন মাসুদ ভাই নিশ্চয়ই নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নিবে। একসময় উনি সব ভুলে যাবে। আপু বলল, তাই যেন হয়, তবে আমার মনে হয় উনি আমায় মেনে নিবে না কখনো। আমি বললাম, নিবে আপু নিবে, উনার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও নিবে, একসময় উনি অবশ্যই মেনে নিবে। আমরা বাসায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে বসতেই অনু আমায় ফোন করে বলল, আবির একটা কথা বলবে, তোমাদের সাথে মাসুদ ভাই ও মিতুর কি হয়েছে? আমি বললাম, কিছু না তো। অনু বলল, কিছু না মানে? নিজের বউকে ও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন, তাহলে উনি কথা শুনিয়ে মন মরা হয়ে গেলেন কেন? আমি বললাম, তোমাকে সময় করে একদিন আমি সব বলবো, এখন তুমি একটা কথা বলো তো। অনু বলল, কি কথা? আমি বললাম, আসলে মাসুদ সাহেব মিতুকে কেন অপুর সাথে বিয়ে দিল, আর অপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল, জানো কি তুমি? অনু বলল, না তো আবির, আমি কিছুই জানি না। আমি বললাম, ও আচ্ছা অনু, পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আব্বু আর আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বের হচ্ছি। আপু এসে বলল, আমিও যাব। আমি বললাম, না আপু, তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছে। আপু একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন আব্বু এসে বলল, উনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছে। আব্বুর সাথে আমি যাব বলে বের হতে আপু এসে বলল, আপু নাকি যাবে। আমি বললাম, না আপু, তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। আপু বলল, না ভাই আমি যাব, উনি আমাদের নানা, একবার তো শেষ বেলায় বিদায়টা দিয়ে আসি। আমি বললাম, আচ্ছা আপু চল তাহলে। আব্বু গাড়ি স্টার্ট দিলে আপু আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলো। কল রিসিভ করতেই অনু বলল, কাল থেকে তো কলেজ খুলবে, কলেজ আসবে না? আর প্রথম বর্ষে রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন। আমি বললাম, না অনু, আমি কয়েকটা দিন কলেজে যাব না, পরে কথা হবে, গাড়িতে আসি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কি হতে শুরু করে দিল বুঝছি না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে, ভাগ্যটা যেন আমার সাথে খেলা শুরু করে দিয়েছে। তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, বরং আমার চারপাশে মানুষদের উপরও হচ্ছে। এক বাসায় গেটের দিকে আব্বুর গাড়ির স্টিয়ারিংটা ঘোরালো, গেটের দারোয়ান নেই, মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভিতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম, আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেটটা খুলে সামনের দিকে ঠেলা দিতেই দেখি আমার নানার বাসা তো নাই, যেন রাজপ্রসাদ। আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হুঁশটা ফিরল। আমি গাড়ির পেছন পেছন ধরে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম। দুই একজন কান্না করছেন। আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জুড়ে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের মানে আমাকেও আপুকে ইতিম করে দেওয়ার মূল কারিগর, ওনার মৃত্যুতে কান্নার কি আছে?
আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসায় 2জন দারোয়ান ও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাপড়ের কাপড়, কবর, জানাদা এগুলোর ব্যবস্থা করতে বলল। যাই হোক, উনি তো নানা, মারাই গেছেন, ওনার উপর রাগ খুব পুষে রেখে লাভ কি, তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে। যাই, সব ব্যবস্থাটা করি। সব আয়োজন শেষের দিকে। এখন নানাকে বাসা থেকে খাটিয়াই করে বার করার পালা। আমরা যখন খাটিয়া নিয়ে বাসার ভিতরে গেলাম তখন যেন কান্নার ঢোল পড়ে গেল চারিদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেলেও বাসার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে, কিন্তু এই খাটিয়া যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্যই নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়েছে। খাটিয়া নিয়ে জানাজা শেষ এবং সবকিছু শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম। আমার সৎ মায়ের পাশেই আপু সহ বেশ কিছু মহিলা বসে আছেন। অনেকেই কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে একপাশে বসলাম। খেয়াল করে দেখলাম আমার সৎ মা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ওনার চোখের ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষার সবটা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম। উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাচ্ছেন। হয়তো ভাবছেন আজ যদি আবির আমার নিজের ছেলে হতো তাহলে আমার পাশে বসে একটু হলেও কান্না করতো, আমায় বলতো মা কেঁদো না তো, নানার কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতো হয়ে থাকবেন। আমি এবার উঠে গেলাম। আপু চল বাসায় যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশা করেননি। আপু কিছু বলতে যাবে কি আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন, আবির আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো, বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ আমি না বুঝে না শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম, আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে জেদার মতো করে ঘুমাতে চলে গেলাম। আপু সৎ মায়ের সাথে বসে রইলেন, আমিও চলে গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সাদা শরীরটা জড়ানো। কেউ এসে বলছে আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। এই সেই ব্যক্তি যে স্বপ্নের মধ্যে এসে এইসব বলছে, তার মুখটি স্পষ্ট দেখতে না পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। তো এভরিওয়ান, গল্পগুলো অনেক বড় করার চেষ্টা করছিলাম, বাট রোজাই থেকে গল্পগুলো বড় করতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এতটুকুই, কেউ কিছু মনে করেন না। আশা করি আস্তে আস্তে গল্পগুলো বড় হবে। ধন্যবাদ।